সবাইকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। আজকে আমরা আছি দিদি নাম্বার 1 এর সেটে, আর তার সাথে আমাদের সাথে আছে আপনাদের সবার প্রিয় দিদি, আমাদের সবার দিদি নাম্বার 1 রচনা দি। আজ 1000 পর্বের সেলিব্রেশন দিদি, দারুণ লাগছে। হ্যাঁ, আজকে 1000 পর্বের সেলিব্রেশন, সিজন 9 এর 1000 পর্ব। ভীষণ এক্সাইটেড এবং থ্যাংক ইউ আমার সব দিদিরা, পশ্চিমবাংলার সব দিদিদেরকে আমার অসংখ্য ধন্যবাদ এবং করজোরে নমস্কার জানাচ্ছি যে আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদে আজকে এতখানি পথ অতিক্রম করতে পেরেছি আমরা। দিদি নাম্বার 1 রচনা ব্যানার্জি ছাড়া আর কেউ হতে পারত না কোনোদিন। এই 13 বছরের জার্নিতে সব থেকে কোন জিনিসটা রচনা ব্যানার্জিকে হিট করে? দেখো, আমি নিজেকে অনেক পরিবর্তন আনতে পেরেছি নিজের চিন্তাধারার মধ্যে, জীবনযাপনের মধ্যে, আউটলুক টুয়ার্ডস লাইফ, সব কিছুর মধ্যে পরিবর্তন এসেছে বিকজ অফ দিস শো। আর সেটা শুধু আমার মধ্যে না, আমার মনে হয় এই জিনিসটা বোধহয় প্রতিটি নারীকে নাড়িয়ে দিয়েছে দিদি নাম্বার 1 এর শো। যারাই এই মঞ্চে আসেন, যারা এই টিভিটা এই শোটা দেখেন, তাদের সকলের থেকে তুমি যদি জিজ্ঞেস করো, তারা একটাই কথা বলবে যে দিদি নাম্বার 1 যারা দেখে তাদের মধ্যেই পরিবর্তনটা আসছে। তোর বান্ধবীদের সঙ্গে যাবো, তোর জন্মদিনে মক্কা খাবো, তোর বাবা যদি জানতে পারে তারা সেই যে পক্ষ মাসের মরনা হবো। আমার ভীষণভাবে মনে হয় যে দিদি নাম্বার 1 এমন একটা শো যেখানে অলরেডি এটা না একটা হিস্ট্রি ক্রিয়েট করে ফেলেছে, মানে ভারতবর্ষে তথা আমি জানি না কোথায় এমন একটা শো আছে যেটা একটানা 13 বছর ধরে একই সময়ে 15 বছর এক্স্যাক্টলি রচনাদি 13 বছর ধরে করছেন, একসাথে 15 বছর ধরে হয়ে চলেছে এবং মানুষ একই উৎসাহের সঙ্গে এই অনুষ্ঠানটিকে দেখছেন এবং এত ভালোবাসা দিচ্ছেন। 13 বছর আগে এই শোতে হ্যাঁ বলার কারণ কি ছিল দিদি? সেটা জোর করে আমাকে জি ঢুকিয়েছে। তখন আমাকে জোর করেছিল যে তুমি আসো। তখন তো টিভি এত পপুলার ছিল না, টিভি আসছে তখন জাস্ট টিভি একটা জায়গা নিচ্ছে ধীরে ধীরে। তখন জি এর মতন, মানে জি এর দূরদর্শিতাটা এমন, তখন আমাকে আমার এই ডিরেক্টর যিনি আজকে এখানে দাঁড়িয়েছিলেন, অভিজিৎ সেন, তিনি আমাকে বলেছিলেন, আমি তখন বলেছিলাম না আমি এখন আমি সিনেমা করবো, আমি এখন টিভিতে আসবো না। তখন উনি আমাকে বলেছিলেন, রচনা তুমি দিদি নাম্বার 1 শুরু করো, তুমি জানো না এই শোটা কোন জায়গায় যাবে। আজ থেকে 13 বছর আগে উনি এই কথাটা আমাকে প্রেডিক্ট করেছিলেন। তো আমি বললাম ওকে ঠিক আছে, মানে তখন আমি সামহাও রাজি হয়ে গেছিলাম যে ঠিক আছে বলছি যখন একটুখানি দেখি, রেস্ট ইজ হিস্ট্রি। হাজার পর্ব নিয়ে যাওয়াটাও এখনকার দিনে চ্যালেঞ্জ। হ্যাঁ, তুমি কি কি চ্যালেঞ্জ ফেস করেছো? হ্যাঁ, চ্যালেঞ্জ দেখো, আমি এই শোটাকে তো শো এর মতন করে কখনো ভাবিনি। আমি সবসময় এই শোটাকে না ভীষণ ন্যাচারালভাবে করার চেষ্টা করেছি। আমি যখন দিদিদের সাথে কথা বলি বা ইন্টারঅ্যাক্ট করি, আমি কখনো তথাগত তোমার ওই স্ক্রিপ্টেড বা ডায়লগ মুখস্থ করা বা দিদিদের সম্বন্ধে আগে থেকে জেনে রাখা, বলা, যেটা ওরা বলছে সেটুকু জেনে বলবো, কখনো সেরকমভাবে হয়নি। আমি সবসময় তাদের সাথে খুব ন্যাচারালি মিক্স করেছি এবং সবটাই মন থেকে হয়েছে আর কি, যার জন্যে নিজেকে কখনো প্রিপেয়ার করিনি এই শোটার জন্য। শোটা ইট হ্যাজ কাম উইথ দ্য ফ্লো। এখন তো আরো একটু দায়িত্ব বেড়ে গেছে রচনা দি, নিজের জন্য সময়টা কি পাচ্ছ? ব্যবসা, সংসার? এখন একটু সত্যি সময়ের একটু অভাব হয়ে গিয়েছে। এখন একটুখানি অন্যরকমভাবে আটকে পড়েছি। এখন আর ব্যবসাও খুব কম, মানে কাজটা খুব কম করতে পারি। এখন আমার ব্যবসা জেনারেলি আমার হাজব্যান্ড দেখেন এবং আমার শাড়ির ব্যবসা যেটা আছে সেটা আমার স্টাফেরা দেখে। আর নিজে এখন আমি ভীষণ ব্যস্ত হয়ে গেছি, এখন আমার নিজের জন্য টাইম নেই। এখানে শুটিং এর পর কি চলে যাও আবার সবার অন্য দিদিদের কথা ভাবতে? এক্স্যাক্টলি সো। এই দিদিদের থেকে বেরিয়ে গিয়ে অন্য দিদিদের কথা ভাবি, এটা ভালো। অ্যাবসলিউটলি রাইট। বেশ। আর দিদি আগামী দিনে কি তোমাকে এই টিভির পর্দা তো দেখতেই পাচ্ছে, সিনেমা জগতে কি আমার ফিরতে দেখা যাবে? বলতে পারছি না, এক্ষুনি বলতে পারছি না, কারণ
জানি না, আমার ছেলে নেক্সট ইয়ারে যদি পড়াশোনার জন্য বাইরে চলে যায় তখন হয়তো আবার আমার কিছু সময় থাকবে, তখন হয়তো ভাবতে পারি যদি সেরকম ভালো চরিত্র পাই কিছু করার জন্য। দিদি একটা প্রশ্ন, এটা এখানে রিলেটেবল না, তো সংসদে প্রথম দিন গিয়ে তোমার ফিলিংসটা কী ছিল? ভীষণ ভালো ফিলিংস ছিল, মানে আমার মনে হয়েছিল যে ভগবান তোমাকে অনেক কিছু দিয়েছেন, আমি চিরকৃতজ্ঞ ঠাকুরের কাছে এবং মানুষের কাছে। পার্লামেন্টে গিয়ে যখন বসা এবং সেই ডিগনিটারিজদের সামনে গিয়ে বসা এবং তাদের সামনে থেকে দেখা তাদের কাজ, তাদের অ্যাপ্রোচ, এটা একটা বড় পাওয়া নিজের জীবনে। এবং আমি এটা হয়তো মনে করেছি যে আমি অনেক কিছু দেখেছি লাইফে, অনেক কিছু পেয়েছি জীবনে। আমার হয়তো জীবনে অনেক কিছু আর কিছু পাওয়ার ছিল না বা নেইও, কিন্তু এই জায়গাটা সাংসদ হয়ে পার্লামেন্টে বসা এবং সেখানে গিয়ে কথা বলা, আলোচনা করা, নিজের কনস্টিটুয়েন্সি নিয়ে মানুষের কাছে তুলে ধরা প্রবলেমস, এটা একটা অন্য জগৎ, এটা একটা ভিন্ন ধরনের একটা এক্সপিরিয়েন্স। সবাই তো চট করে সেটা করতে পারে না। এটাও আমার মনে হয় যে ঠাকুরের অশেষ আশীর্বাদ আমার মাথার উপরে যে আমাকে এই জায়গাটাতে ভগবান দেখতে চেয়েছেন এবং আমাকে পাঠিয়েছেন। এটা এমন একটা মঞ্চ যেখানে দাঁড়িয়ে আমরা নিজেদের সুখ দুঃখের কাহিনী শেয়ার করতে পারি এবং রচনা দিয়ে এত ভালোভাবে সেটা শোনে, মানে গ্রহণ করা, মানুষটা অ্যাকসেপ্ট করছে, এটাও তো থাকা উচিত। তবে আমারও বলতে ইচ্ছা করবে, যার জন্য দিদি থ্যাংক ইউ সো মাচ এত বছর ধরে আমাদের পাশে থাকার জন্য। এত সুন্দর একটা শো, এতগুলো বছর ধরে এত মানুষের মন জয় করেছে, এত নারীর গল্প, এত রকমের গল্প আমরা পেয়েছি এই শোতে। আর সবথেকে বড় কথা 1000তম এপিসোডের যে আমি মানে আজকে এই সুন্দর একটা অকেশনে যে আমি থাকতে পারছি, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। 9th সিজনে 1000তম পর্ব এবং 15 বছরে প্রায় 5500 পর্ব। আমি করেছি 13 বছর। রচনা ব্যানার্জি চারদিকে নেগেটিভিটি থেকে নিজেকে কীভাবে দূরে রাখে? এখন নেগেটিভ কথা হয়, এত কোনো তুমি কিছু বলে সেটা নিয়ে লোকজন নেগেটিভ কথা। হ্যাঁ, মানে আমার মনে হয় যে যারা ট্রোল করে বা ধরো যারা এরকম ধরনের মিম তৈরি করে বা রিল বানায়, তাদেরও তো একটা রোজগারের দরকার। তারা যদি এগুলো না করে তাদের তো ব্যাংকে টাকাটা ঢুকবে না। ধন্যবাদ দিদি, তুমি এইভাবেই ভালো থেকো, আরও দিদি নাম্বার 1 এগিয়ে যাক, দর্শকদের আরও ভালো ভালো দিদিদের সামনে নিয়ে এসো, কাহিনি তুলে ধরো। আর আপনারাও দেখতে থাকুন দিদি নাম্বার 1, তার সাথে বিনোদনের সমস্ত আপডেটের জন্য চোখ রাখুন ট্রাইব টিভি বঙ্গলের পর্দায়।